আমি মোহাম্মদ বশিরউদ্দিন বাগাইহাট উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের পাঠদান হবে সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র আমার বাড়ি জসিমুদ্দিন। এই কবিতাটি আমি আলোচনা করব, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। কবি পরিস্থিতি, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কবি পরিস্থিতি সম্পর্কে। যে পল্লী কবি জসিমুদ্দিনের পরিস্থিতি আমরা জানব, যাকে পল্লী কবি বলা হয়। জাতীয় কবি, পল্লী কবি, বিদ্রোহী কবি, অনেক ধরনের কবি আছে। সেখান থেকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হবে পল্লী কবি, অর্থাৎ যেটা বাংলাদেশের গ্রামগঞ্জ নিয়ে আলোচনা করেছেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোচনা করেছেন, সেজন্য ওনাকে বলা হয় পল্লী কবি। ওনার পরিস্থিতি হলো, ওনার জন্ম হচ্ছে 1903 সালে। ওনার গ্রাম হচ্ছে সাম্বরখানা গ্রাম। উনি যে কাহিনী কাব্য রচনা করেছেন, কাহিনী কাব্যের মধ্যে আছে নকশি কাটার মাঠ এবং সুজন বাদিয়ার ঘাট। ওনার কাব্যগ্রন্থ হচ্ছে ভারতছড়, রাকালি, মাটির কান্না, আরো অনেক ধরনের কাব্যগ্রন্থ উনি রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতছড়, রাকালি, মাটির কান্না। এই তিনটা হচ্ছে উল্লেখযোগ্য তার কাব্যগ্রন্থ। পাঠ পরিচিতির মধ্যে আছে কবি আমার বাড়ির মধ্যে যেটি বোঝাতে চেয়েছেন সেটা হলো তিনি অতিথিদেরকে, মেহমানদেরকে তার বাড়িতে নিমন্ত্রণ করবে। যে আমাদের গ্রামীণ বাংলা যে একটা যে আপ্যায়ন নীতি পরিস্থিতি আছে, সেটার মধ্যে যে নতুন দান আসলে, নবান্ন যেটাকে বলা হয়, নতুন দান আসলে যে নতুন পিঠা বিভিন্ন কিছু তৈরি করে অতিথিদেরকে যে আপ্যায়ন করা হয়, সেটা আমাদের বাংলাদেশের গ্রামীণ একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যের ভিত্তি করে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে উনি মেহমানদেরকে আর নিমন্ত্রণ করবে, অতিথিদেরকে নিমন্ত্রণ করবে কি দিয়ে? যে তার গাছের মধ্যে, বাড়ির মধ্যে যেগুলো আছে, যে গ্রামীণ পিঠা, সবজি খোলা, গামছা বাঁধা দই, এই জিনিসগুলো দিয়ে, যেগুলো আমাদের গ্রামের মধ্যে পাওয়া যায়, বাড়ির মধ্যে পাওয়া যায়, এগুলো দিয়ে তিনি অতিথি আপ্যায়ন করবেন। এটা এই কবিতার মধ্যে তিনি বুঝতে চেয়েছেন যে আমাদের বাংলা প্রাকৃতিক দৃশ্য কবিতার মধ্যে কি সুন্দর করে উনি ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন যে আমাদের গ্রাম বাংলা প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি ঘর প্রাকৃতিক দৃশ্য দিয়ে ঘেরা আছে। সেই প্রাকৃতিক দৃশ্যগুলো, আমাদের দেশের গ্রামীণ দৃশ্যগুলো তার কাছে এত যে সৌন্দর্য, কবির কাছে যে এত যে সৌন্দর্য, সেটা তিনি এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। তাহলে ওনার কবিতা পড়ে আমরা শিখতে পারবো বা বুঝতে পারবো আমাদের বাংলাদেশকে, গ্রামীণ ঐতিহ্যকে যে আমরা ভালোবাসবো, আমাদের মনে মধ্যে যেটা গেঁথে রাখবো, সেটা হলো আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য। এটা হলো পাঠ পরিস্থিতি। কবিতা আবৃত্তির জন্য যে কবিতা লিখেছেন সেটা হলো, একটু আমরা আবৃত্তি করি কবিতাটা। উনি কবিতার মধ্যে বলেছেন, আমার বাড়ি উমর বসতে দেবো পেড়ে, জলপান যে করতে দেবো শালিদানের ছেড়ে, শালিদানের চেটে দেবো বিন্দি দানের কই। যে এখানেও তার স্বদেশ প্রেম, যে গ্রামীণ ঐতিহ্য, তার এই কবিতার মধ্যে ফুটে উঠেছে।
উনি প্রাকৃতিকভাবে ভ্রমণকে তার বাড়িতে যাওয়ার জন্য বলতেছে এবং সেখানে গেলে তাকে আপ্যায়ন করবে, বসতে দেবে। সেই কবিতার মধ্যেও সেটা ফুটে উঠেছে। জলপান যে করতে দেব শালিখানির চিড়ে, সেখানে আরো যে অতিথি যারা আছে, মেহমান যারা আছে, তাদেরকে জল পান করতে দেবে, পানি পান করতে দেবে, অর্থাৎ এটা একটা আপ্যায়ন করতে দেবে। শালিধানের ছিঁড়ে, ধানের বিভিন্ন ধরনের কই, যে ধান থেকে যেটা কই হয় সেগুলো দিয়ে সে অতিথিদেরকে আপ্যায়ন করবে। শালিধানের ছেড়ে দেব বিন্নি ধানের কই, সেটাও তিনি সেখানে অতিথিদেরকে দিয়ে আপ্যায়ন করবে। আরো বলেছেন যে গামছা মালা দই, আমাদের গ্রামের মধ্যে আরেকটা আছে, মাটির কলসের মধ্যে দুধ বসাইয়া যে দই করা হয়, সেটাকেই আমাদের মনে তৃপ্তি পায়, সেটাও তিনি এই কবিতার মধ্যে উল্লেখ করেছেন। তিনি আরো লিখেছেন, আরো একটা কবিতা তিনি লিখেছেন যে ছোটদের জন্য একটা কবিতা লিখেছেন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। সেটা একটু শিশুদের জন্য সেটা তিনি লিখেছেন, অর্থাৎ ছেলে মেয়েরা যে ছোট অবস্থায় যে আনন্দ করে আত্মীয় স্বজনের বাড়িতে যায়, মামার বাড়িতে যায়, সেখানে গিয়ে যে আনন্দ করে, সেটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য, সেটাও তিনি এই কবিতার মধ্যে ফুটে তুলেছেন। তো ফরিসে বলা যায়, পল্লী কবি জসীমউদ্দীন হল আমাদের যে গ্রামীণ ঐতিহ্য এবং প্রাকৃতিক দৃশ্য, আমাদের দেশের সৌন্দর্যগুলো তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন, কবিতার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং এই কবিতা যদি আমরা ভালো মতন মনোযোগ দিয়ে পড়ি, তাহলে আমাদের মনের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। আমরাও কবির মতন সেই প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মনের মধ্যে আমরা ধারণ করতে পারবো এবং লালন করতে পারবো। পরিশেষে আমি বলতে চাই যে এই কবিতা যে মূল পাঠ পরিস্থিতি এবং পাঠ পরিস্থিতি পড়লে সেটার মূল কথাটা ফুটে ওঠে। সেই পাঠ পরিস্থিতিটা তোমরা পড়বা বাড়িতে মধ্যে এবং ভালো মতন পড়ে ভালো মতন করার জন্য চেষ্টা করবে, যে না হয় আমাদের দেশের গ্রাম বাংলা এই সৌন্দর্যগুলো আমাদের মনের মধ্যে ফুটে উঠবে। আমরা উনি লিখছেন নকশিকাতার মাঠ, সেটাও একটু আসলে আমাদের গ্রাম বাংলার একটা মহিলা যে কাঁথা তৈরি করে, সেগুলোর মধ্যে আমাদের গ্রামীণ বাংলার ঐতিহ্যটা সেখানেও ফুটিয়ে ওঠে। সেটাও আমাদের যে বাংলাদেশের একটা ঐতিহ্য, সে কথাটা সেখানেও ফুটিয়ে ওঠে। আরো লিখেছেন তিনি রাখালি কারা, অর্থাৎ উনি একটা গ্রন্থ রচনা করেছেন, সেটা হলো রাখালি। উনি কি জন্য এই নামটা দিয়েছেন, অর্থাৎ আমাদের দেশের যে গরিব মানুষ আছে, অনেক মানুষ আছে যারা বিভিন্ন কাজ করে খায়, পশুপালন করে। বিশেষ করে আমাদের বাংলার ঐতিহ্যের মধ্যে আছে পশুপালন, গরু পালন, ছাগল পালন, এগুলো কিন্তু আমাদের একটা ঐতিহ্য। যে ঢাকালিরা যে মাঠের মধ্যে গরু চড়াই, ছাগল চড়াই, বিভিন্ন পশুপালন করে, সেটাও কিন্তু খুবই কল্পনার মধ্যে সেটাও তিনি ধারণ করেছেন। সে ধারণ করে তিনি এজন্য রাখালি একটা কাব্যগ্রন্থ রচনা করেছেন, যেটাও আমাদের বাংলাদেশের মধ্যে বাংলাদেশের একটা ইতিহাস, বাংলাদেশের একটা যে অঙ্গ, যারা রাখাল আছে, যে রাখালের কাজ করে, গরু পালন করে, পশুপালন করে, হাঁস মুরগি পালন করে, এটা আমাদের বাংলাদেশের গরিব মানুষ মহিলারা তার বাড়ির মধ্যে কি করে হাঁস মুরগি এগুলো পালন করে এবং রাখালরা মাঠের মধ্যে গরু চড়ায়, বিভিন্ন পাহাড়ের মধ্যে বনের মধ্যে নিয়ে যায়। সেই দৃশ্যগুলো কবির মনের মধ্যে ফুটে উঠেছে, তার কল্পনার মধ্যে ফুটে উঠেছে এবং সেগুলো কল্পনা করে তিনি যে কাব্য গ্রন্থ রচনা করেছেন, সেটা হলো রাখালি। তো শিশুদের জন্য তিনি আরো অনেক কবিতা লিখেছেন, শিশুতোষ যেটাকে বলা হয়, শিশুতোষ অর্থাৎ শিশুদের জন্য তিনি লিখেছেন।
তাহলে আমরা আজকে যে পল্লী কবি জসিমউদ্দিনের এই কবিতা পড়ে আমরা গ্রামীণ বাংলা অনেক কিছু জানতে পারবো। এগুলো আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।